ভাবুন তো যদি এমন একটা কাল্পনিক যন্ত্র থাকতো যাকে ঠিকঠাক নিয়ম বলে দিলেই সে যে কোনো গণনা করে ফেলতে পারত। হ্যাঁ, ঠিক এই রকম একটা ধারণা থেকেই কিন্তু অ্যালেন টিউরিং একটা অসাধারণ মডেল বানিয়েছিলেন, যেটাকে আমরা এখন টিউরিং মেশিন বলি। হুম, আজকের কম্পিউটার সায়েন্সের একেবারে গোড়ার কথা, তাই না? একদম তাই। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব টিউরিং মেশিনের মূল ব্যাপারগুলো সহজ করে বুঝতে। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে, এর ক্ষমতা কতখানি, আবার সীমাবদ্ধতাই বা কী। আর হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ সেটাও বোঝার চেষ্টা করব। এই আলোচনাটা তৈরি হয়েছে থিওরি অফ কম্পিউটেশন সংক্রান্ত বেশ কিছু সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। বেশ, তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। এই টিউরিং মেশিন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ধরুন এর একটা লম্বা ফিতে আছে। টেপ। হ্যাঁ। আচ্ছা, টেপ যেটা ছোট ছোট খোপে ভাগ করা, পুরনো দিনের কাগজের রোলের মতো। ঠিক। আর এই টেপের ওপর একটা হেড থাকে, যেটা ডানে বায়ে সরতে পারে। মানে টেপের ওপর নড়াচড়া করে। হ্যাঁ হ্যাঁ। আর সেটা টেপের খোপে কি লেখা আছে, মানে কোনো চিহ্ন আছে সেটা পড়তে পারে, আবার মুছতেও পারে, নতুন কিছু লিখতেও পারে। ও আচ্ছা, পড়া লেখা মোছা সব পারে। আর পুরো যন্ত্রটার না একটা নিজস্ব অবস্থা বা স্টেট থাকে, যেটা কাজের ধাপ অনুযায়ী পাল্টাতে থাকে। এটাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায়? হ্যাঁ, ধরুন একজন খুব নিয়ম মেনে চলা কেরানি, তার কাছে একটা লম্বা রোল আছে, মানে টেপটা, একটা পেন্সিল মানে হেডটা, আর কিছু একদম বাধা নিয়ম মানে ট্রানজিশন ফাংশন। সে ওই কাগজ থেকে পড়ে, লেখে আর নিয়ম অনুযায়ী পরের কাজটা করে। বাহ, সুন্দর অ্যানালগ। হ্যাঁ, তার মানে এই হেড, টেপ আর নিয়মাবলী এইগুলো মিলে আসল কাজটা হয়। গাণিতিকভাবে তো বোধহয় 7টা অংশ দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা হয়। একদম 7টা জিনিস। সংক্ষেপে বললে, কিউ মানে স্টেটগুলোর সেট, সিগমা মানে ইনপুট বর্ণমালা, গামা হচ্ছে টেপ বর্ণমালা, ডেল্টা হলো ট্রানজিশন ফাংশন, Q0 শুরুর স্টেট, বি ব্ল্যাঙ্ক বা ফাঁকা চিহ্ন, আর এফ ফাইনাল স্টেটগুলোর সেট। এর মধ্যে কোনটা সবচেয়ে জরুরি? মনে হয় ট্রানজিশন ফাংশন, মানে ডেল্টা। এটাই তো বলে দেয়, তাই না, যে মেশিন এখন কোন স্টেটে আছে, আর হেড কি চিহ্ন পড়ছে তার উপর নির্ভর করে মেশিন এর পরে কোন স্টেটে যাবে। হ্যাঁ, আর টেপে কি লিখবে, হেড ডানে সরবে না বাঁয়ে সরবে, এইসব। ঠিক। আর পুরো প্রক্রিয়ার যে কোনো মুহূর্তে একটা ছবি, মানে একটা স্ন্যাপশট, সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ডিসক্রিপশন বা আইডি। আইডি, এটা কি দেখায়? এটা দেখায় মেশিনের বর্তমান অবস্থা, টেপে কি লেখা আছে, আর হেডটা ঠিক কোথায় আছে, সব একবারে। যেমন ধরুন 101 Q1 011। আচ্ছা, এর মানে হলো মেশিনটা Q1 স্টেটে আছে আর হেড দ্বিতীয় শূন্যটা পড়ছে। একদম ঠিক। আর একটা ইনপুট স্ট্রিং কখন অ্যাকসেপ্টেড বা গৃহীত হয়? যখন মেশিনটা শুরুর অবস্থা থেকে, মানে Q0 থেকে স্টার্ট করে, পুরো ইনপুটটা পড়তে পড়তে, নিয়ম মেনে চলতে চলতে শেষে একটা ফাইনাল স্টেটে, মানে এফের কোনো একটা স্টেটে পৌঁছায়। তখন আমরা বলি স্ট্রিংটা গৃহীত হলো। এভাবেই টুরিং মেশিন কোনো ল্যাঙ্গুয়েজকে চেনে। হ্যাঁ, তাহলে একটা টিউরিং মেশিনের মূল কোন অংশগুলো তাকে গণনা করতে সাহায্য করে? বেশ, এবার আসা যাক গণনা যোগ্যতার ধারণায়, মানে কম্পিউটেবিলিটি। টিউরিং মেশিন দিয়ে কি আমরা সব ফাংশন গণনা করতে পারি? এটাই তো টিউরিং মেশিনের আসল ক্ষমতা বোঝার জায়গা। দেখুন, যে ফাংশনগুলোর জন্য একটা টিউরিং মেশিন, মানে যে ফাংশনগুলো একটা টিউরিং মেশিন নির্দিষ্ট ইনপুট নিয়ে গণনা শেষ করে একটা ঠিকঠাক আউটপুট দিতে পারে, সেগুলোকে আমরা বলি গণনাযোগ্য বা কম্পিউটেবল ফাংশন। ঠিক তাই। এর মানে হল টিউরিং মেশিন আমাদের গাণিতিকভাবে বলার সুযোগ করে দেয় ঠিক কোন কোন সমস্যা অ্যালগোরিদম দিয়ে সমাধান করা সম্ভব। আচ্ছা, এই যে বেসিক মডেলটা নিয়ে কথা বললাম, এর বাইরেও কি অন্য ধরনের টিউরিং মেশিন আছে? যেমন মাল্টিটেপ মেশিনের কথা শুনেছি। হ্যাঁ, আছে। মাল্টিটেপ টিউরিং মেশিনে একাধিক টেপ থাকে। এটা কিছু ক্ষেত্রে গণনার ধাপ কমাতে সাহায্য করে। আবার ধরুন নন ডিটারমিনিস্টিক টিউরিং মেশিনও আছে, যেখানে একই অবস্থায় একাধিক সম্ভাব্য চাল থাকতে পারে। হ্যাঁ। কিন্তু মজার ব্যাপার হল, গণনার ক্ষমতার দিক থেকে এরা কেউই কিন্তু বেসিক মানে সিঙ্গল টেপ টিউরিং মেশিনের চেয়ে বেশি শক্তিশালী নয়। ও তাই, ক্ষমতা একই? হ্যাঁ, ক্ষমতা একই, ইকুইভ্যালেন্ট। ওরা শুধু কিছু ক্ষেত্রে হয়তো ডিজাইনটা সহজ করে দেয়, এই আর কি। তাহলে এই যে ইউনিভার্সাল টিউরিং মেশিন বা ইউটিএম এর কথা এত শোনা যায়, সেটা কি?
এটা কি আরও বেশি শক্তিশালী? ইউনিভার্সাল টিউরিং মেশিন ইউটিএম এটা একটা অসাধারণ ধারণা। এটা নিজেও একটা টিউরিং মেশিন, কিন্তু এর বিশেষত্বটা অন্য জায়গায়। কোথায়? একে যদি অন্য যে কোনো টিউরিং মেশিনের কাজের নিয়ম, মানে তার কোড বা ডিসক্রিপশনটা, আর তার সাথে সেই মেশিনের জন্য দেওয়া ইনপুটটা দিয়ে দেওয়া হয়, তাহলে এই ইউটিএম মেশিনটা ওই অন্য মেশিনটাকে হুবহু নকল করতে পারে, মানে সিমুলেট করতে পারে। বাহ, অনেকটা একটা সফটওয়্যার সিমুলেটরের মতো, তাই না? যেখানে অন্য প্রোগ্রাম চালানো যায় যদি তার কোডটা দেওয়া থাকে। ঠিক ধরেছেন, অনেকটা সেরকমই। এই ইউটিএম কনসেপ্টে কিন্তু আজকের জেনারেল পারপাস কম্পিউটারের তাত্ত্বিক ভিত্তি। তাহলে একটা ইউনিভার্সাল টিউরিং মেশিন অন্য টিউরিং মেশিন থেকে মৌলিকভাবে কিভাবে আলাদা? এই ইউটিএম তো দারুণ শক্তিশালী মনে হচ্ছে, যে কোনো টাস্ক সিমুলেট করতে পারে। কিন্তু এই ক্ষমতার কি সত্যি কোনো সীমা নেই? এমন কিছু কি আছে যা টিউরিং মেশিনও সমাধান করতে পারে না? খুব ভালো প্রশ্ন। এখানেই আসে হল্টিং সমস্যার কথা, দ্য হল্টিং প্রবলেম। হল্টিং সমস্যা, সেটা কি? সমস্যাটা হলো, আমরা কি এমন একটা টিউরিং মেশিন বানাতে পারি, মানে এমন একটা অ্যালগরিদম যেটা অন্য যে কোনো টিউরিং মেশিন আর তার ইনপুট দেখে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবে যে ওই মেশিনটা ওই ইনপুটের জন্য কাজ শেষ করে থামবে, মানে হল্ট করবে। নাকি অনন্তকাল ধরে চলতেই থাকবে, ইনফিনিট লুপে পড়বে? হ্যাঁ, থামবে কি থামবে না এটা আগে থেকে বলা যাবে কিনা। এ তো মনে হচ্ছে যেন একটা পারফেক্ট ডিবাগার তৈরির চেষ্টা, যেটা কোনো প্রোগ্রাম রান করার আগেই বলে দেবে ওতে ইনফিনিট লুপ আছে কিনা। ঠিক তাই। আর অ্যালেন টিউরিং প্রমাণ করেছিলেন যে এরকম কোনো সার্বজনীন অ্যালগরিদম তৈরি করা অসম্ভব। অসম্ভব মানে কোনো সমাধান নেই? হ্যাঁ, নেই। এটাই হল্টিং সমস্যা। এটা কম্পিউটার বিজ্ঞানের একটা মৌলিক অনির্ণেয় বা আনডিসাইডেবল সমস্যা। এর মানে এমন কিছু সমস্যা আছে যার কোনো অ্যালগরিদমিক সমাধান সম্ভবই নয়। শুধু হল্টিং সমস্যাই কি এরকম? না না, টিউরিং মেশিন সংক্রান্ত আরও অনেক সমস্যাই আনডিসাইডেবল। যেমন ধরুন, একটা টিউরিং মেশিন আদৌ কোনো স্ট্রিং গ্রহণ করবে কিনা, বা তার ভাষাটা এমটি কিনা, এগুলো নির্ণয় করা যায় না। তাহলে হল্টিং সমস্যা কেন কম্পিউটার বিজ্ঞানের একটা মৌলিক সীমাবদ্ধতা তুলে ধরে? আচ্ছা, একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বোঝা যাক। ধরুন, আমাদের কাছে দুটো স্ট্রিং আছে, দুটোই 1 দিয়ে তৈরি। যেমন w1 ইজ ইকুয়াল টু 11 আর w2 ইজ ইকুয়াল টু 1111। এদের জুড়ে w1 w2 মানে 11,011 বানাতে টিউরিং মেশিন কিভাবে কাজ করবে? আচ্ছা, মেশিনটা প্রথমে W1 এর শেষ 1 পর্যন্ত যাবে, মানে 11 পর্যন্ত। তার পরের যে ফাঁকা ঘরটা, মানে ব্ল্যাঙ্ক সিম্বল B, সেটাকে সে W2-র প্রথম 1 দিয়ে বদলে দেবে। আচ্ছা, তাহলে টেপে হলো 111। হ্যাঁ, এরপর সে ডান দিকে সরতে থাকবে আর W2-র বাকি 1গুলোকে একটার পর একটা কপি করে আনবে, মানে পরের 1 তার পরের 1। মানে 11111 হয়ে গেল। একদম, পুরোটা কপি হয়ে গেলে শেষের পর একটা ফাঁকা জায়গায় গিয়ে মেশিনটা থেমে যাবে, মানে হল্ট করবে। এভাবেই দুটো স্ট্রিং কনক্যাটিনেট বা জোড়া হয়ে গেল। বাহ, বেশ লজিক্যাল স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই পুরো বিষয়টা মনে রাখার জন্য কোনো সহজ উপায় আছে? একটা মেমরি এড? সহজভাবে এভাবে ভাবা যেতে পারে, টিউরিং মেশিন হলো এক অসীম ক্ষমতাসম্পন্ন কিন্তু খুব নিয়মে বাঁধা একজন কর্মী। তার কি আছে? একটা লম্বা ফিতা বা টেপ, একটা পড়ার আর লেখার মাথা বা হেড, আর কিছু নির্দিষ্ট নিয়ম, মানে তার স্টেট আর ট্রানজিশন রুলস। ফিতে, মাথা আর নিয়ম। ঠিক। তাহলে আজকের আলোচনায় আমরা টিউরিং মেশিনের গঠন দেখলাম, এটা কিভাবে কাজ করে বুঝলাম। হ্যাঁ, গণনা যোগ্যতার মানে কি, ইউনিভার্সাল টিউরিং মেশিনের কনসেপ্টটা কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হল্টিং সমস্যা, মানে কম্পিউটেশনের যে একটা অন্তর্নিহিত সীমাবদ্ধতা আছে, সেই আনডিসাইডেবিলিটির ধারণাটাও পেলাম। ঠিক। আর এটা মনে রাখা খুব জরুরি যে টিউরিং মেশিন শুধু একটা থিওরিটিক্যাল মডেল বা পরীক্ষার জন্য পড়া একটা টপিক নয়, এটা কিন্তু আধুনিক কম্পিউটিংয়ের একেবারে ভিত্তি। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কম্পিউটার আসলে কি করতে পারে, আর কোথায় তার সীমা, কোথায় গিয়ে এসেও আটকে যায়। আজকের দিনে এআই, অ্যালগোরিদম ডিজাইন, কোয়ান্টাম কম্পিউটিং, এই সব ভবিষ্যতের প্রযুক্তি বুঝতে গেলেও কিন্তু এই ফান্ডামেন্টাল জ্ঞানটা খুব দরকার। মানে এই ধারণাগুলো আসলে সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় আর প্রযুক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনাকে আরও গভীর করে তোলে। একদম। প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য।
ভাবুন তো, যদি কোনোভাবে হল্টিং সমস্যার সমাধান করা যেত, তাহলে আজকের প্রযুক্তি আর এই কম্পিউটিংয়ের দুনিয়াটা ঠিক কেমন হতে পারত। সত্যিই ভাবনার বিষয়।